আজকে আমরা পড়বো কি লোকাল সেলফ গভর্নমেন্ট মানে কি, লোকাল মানে কি, সেলফ মানে কি, নিজস্ব, গভর্নমেন্ট মানে কি, তাহলে স্থানীয় যেগুলো গভর্নমেন্ট হবে, যেমন অন করেছ, ঠিক আছে, মিউনিসিপ্যালিটি, তুমি মিউনিসিপ্যালিটি এরিয়া থাকো নাকি, পঞ্চায়েত এরিয়া কে আছে এখানে, এই যে একজন দুজন আর তিনজন, পঞ্চায়েত এরিয়ায় তুমি তো থাকো না, তাহলে পঞ্চায়েত আর মিউনিসিপ্যালিটির পার্থক্য আছে না একই, সার্ভিসের উপর ডিপেন্ড করে না তো, স্ট্রাকচারের উপর ডিপেন্ড করছে, সার্ভিস মোটামুটি একই, ট্যাক্স বেশি মিউনিসিপ্যালিটিতে, ওটা আলাদা ব্যাপার, তুমি যত শহরে থাকবা সুবিধা বেশি, ট্যাক্স বেশি। তো লোকাল সেলফ গভর্নমেন্ট, তাই তো, খুবই ইম্পর্টেন্ট, কিন্তু কোশ্চেন আছে প্রচুর এটা থেকে। ব্যাপারটা হচ্ছে প্রথমে আমরা কেমন করে আসলো লোকাল সেলফ গভর্নমেন্ট, তাই তো, তার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা জানবো, তাহলে তোমাদের পুরোনোগুলো একটু মনে চলে আসবে। দেখো প্রথমে আছে 1870-এ, প্রথম কে, লর্ড মায়ো। কি করেছিল, ওই ফাইন্যান্সিয়াল ডিসেন্ট্রালাইজেশন করেছিল। ফাইন্যান্সিয়াল ডিসেন্ট্রালাইজেশন মানে কি, ফাইন্যান্সিয়াল মানে কি, টাকা পয়সা জনিত, মানে ছোট ছোট যে গ্রামগুলো আছে তাদের হাতে ক্ষমতা দিয়েছিল, টাকা পয়সা মানে তাদের অথরিটির হাতে, তাদের হাতে না, কিন্তু তাদের যে অথরিটি ছিল, তাদের যে হেড ছিল, তাদের হাতে ক্ষমতা দিয়েছিল টাকা পয়সা মানে স্পেন্ড করার, মানে খরচ করার। যে একটা মনে করো একটা রাস্তা খারাপ আছে, ওটা কি আর প্রধানমন্ত্রী দেখতে পাবে, জানতেও পারবে না, তো ওটা কে সলভ করবে, ওকে সলভ করতে হবে, যে একদম নিচু তলে আছে। তার জন্য ডিসেন্ট্রালাইজেশন করেছিল প্রথম, মানির, ফাইন্যান্সের, ঠিক আছে, এটা শুরু হলো। আর ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট কাকে বলে, কোন ভাইসরয়কে বলে, লর্ড রিপন, বলেছিলাম লর্ড রিপন, তাই তো। তাহলে এই প্রথম ওই পঞ্চায়েতি ব্যবস্থা ভারতে চালু করেছে, ওই জন্য একে ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট বলে। এটা কত সালে, 1882-তে। লর্ড রিপনই কিন্তু একমাত্র যে একটু ভারতীয়দের জন্য ভেবেছে, একটু একটু, বাদ বাকি ওরকম ভারতীয়দের হয়ে কেউ ভাবেনি, মানে এমনি নিজেদের স্বার্থ দেখেছে, মানে ইংরেজদের। তো লর্ড রিপন হলো 1882-তে, কি করলো, ওই লোকাল সেলফ গভর্নমেন্ট স্থাপন করলো ভারতে, তাই তো। তারপরে কি রয়্যাল কমিশন আসলো, ওও এটাই বলেছে ডিসেন্ট্রালাইজেশন করেছে, তাই তো, ওও আরো বেশি করে করেছে রয়্যাল কমিশন। কততে এসছে একটু সালটা বলতো, 1907-এ, তাই তো, 1907। এ সময় কি চলছিল, কিসের অধিবেশন, এই যে বললো তো, বঙ্গভঙ্গ 1905-এ হয়েছিল। এগুলো মনে রাখতে হবে তো, যখন এই সালটা দেখবা কি না, তোমাদের অটোমেটিক যাতে মাথায় আসে যে সেই সময় কি হয়েছিল, 1905। বঙ্গভঙ্গটা মনে রাখতেই হবে, 1905। আর এটা খুব বাজে কোশ্চেন, জানো তো, ব্যাপারটা যেটা খুব বাজে কোশ্চেন, কিভাবে সাল মনে রাখবো, এটা এটা কিভাবে মনে রাখতে হয়, প্র্যাকটিস করে। আমার কাছে ওটাই উত্তর আছে, আর কোনো উত্তর নাই। একটা ওইভাবে ওইভাবে পড়ে অনেকে, সিপাহী বিদ্রোহের আগে একটা, সিপাহী বিদ্রোহ কত, একটা যে এইভাবে পড়ে অনেকে, 1757 থেকে একটা পড়ে, 1757 থেকে পড়ে 1857, এখানে কিছু কিছু ইম্পর্টেন্ট আছে। তারপর 1857 থেকে কতদিন পর্যন্ত পড়ে, ওটা 1919 পর্যন্ত পড়ে। তারপরে 1919 থেকে 1947 পর্যন্ত পড়ে। এইভাবে তিনটা ভাগ করে নেয়। এটা একদম ইনিশিয়াল ফেজ। 1957-তে কি হয়েছিল, পলাশির যুদ্ধ হয়েছিল, তাই তো। পলাশির যুদ্ধের পর ইসে হারলো, তারপরে হ্যাঁ 57-এর পর, না না কিছু কিছু সন্ধি আগে ছিল, ওটা না। তারপর হচ্ছে 1857-তে কি হয়েছিল, 1857-তে মহাবিদ্রোহ হলো। তারপরে এখান থেকে কি গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে হয়ে গেল, ভাইসরয় হয়ে গেল 1858-তে, কে ছিল, লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং তারপরে তারপরে 1919-এ কি হলো, রাউলাট অ্যাক্ট, কি হলো, জালিয়ানওয়ালাবাগ। তারপরে কি কিসে কি, তারপরে তারপরে কি আন্দোলন হলো,
অসহযোগ আন্দোলন। তারপরে কি হলো, তারপরে তারপরে আবার দেখতে হবে তোমাকে, মাঝে মাঝে অসহযোগ আন্দোলনের পর অনেকদিন শান্ত ছিল, তারপরে ভারত আইন অমান্য হলো, তারপরে ভারত ছাড়ো হলো, তাই তো। ভারত ছাড়ার পর হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ লেগে গেল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1945 হচ্ছে নেতাজি অন্তর্ধান হলো। নেতাজির পর কি হলো, 1947 পর্যন্ত যেতে যেতে তখন স্বাধীনতা দিচ্ছে, নেভাল মিউটনি হলো এই সময়, মানে এর আগে 46-এ। এভাবে মনে রাখতে হবে। তাহলে হিস্ট্রি আর পলিটিকে মিলিয়ে পড়লে বেশি ভালো হয় পড়াটা। তারপর 1919-এও মন্টেগু চেমসফোর্ড হয়েছিল, তাই তো, 1919-এ ওরা ডায়ের কি ব্যবস্থাটা কি করলো, চালু করলো, লোকাল গভর্নমেন্টে ডায়ের কি দ্বৈত শাসন ব্যবস্থা চালু করলো। তারপরে 1950-এ কি হলো, 1950-এ কনস্টিটিউশনে 40 নম্বর ধারা, যেটা ডিপিএসপিতে, তখনও কিন্তু কনস্টিটিউশন আইন হয়নি, ডিপিএসপিতে ছিল 1950-এ। ডিপিএসপি মানে কি, যেটা পড়েছি আমরা, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। ওটাতে কত নম্বর ধারায় ছিল, 40 নম্বর ধারায় লেখা ছিল যে লোকাল সেলফ গভর্নমেন্ট করতে হবে, তাই তো, মানে সরকারকে করা উচিত। এটা এটা কোন প্রিন্সিপালের মধ্যে পড়ছে, গান্ধীয়ান প্রিন্সিপালের মধ্যে। কেন গান্ধীজি একমাত্র মানে বলতেন যে সব ক্ষমতা যাতে বিকেন্দ্রীকরণ হয়, মানে একটা জায়গায় ক্ষমতা না থাকে, তাহলে কি শাসন ঠিক মতো হবে না, ক্ষমতাটা ছড়িয়ে দিতে বলেছিল। কেমন করে ছড়িয়েছে ক্ষমতা আমাদের দেশে, একটা সেন্ট্রালের ক্ষমতা আছে, রাজ্যগুলোতেও ক্ষমতা আছে, আবার রাজ্যের ভিতরে কিসের ক্ষমতা আছে, বিভিন্ন এই যে মিউনিসিপ্যালিটি আছে না ক্ষমতা ওদের মধ্যে, তারপরে পঞ্চায়েত, ওরা কি নিজের ডিসিশন নিজে নিতে পারে। এমনকি পঞ্চায়েত প্রধান যে হয় একমাত্র ব্যক্তি, মানে যে নমিনেটেড ইলেক্টেড ব্যক্তি একমাত্র, যে হচ্ছে নিজে টাকা স্যাংশন করতে পারে কোনো কাজের জন্য, আর কেউ পারে না, প্রধানমন্ত্রীও পারে না। প্রধানমন্ত্রীকে টাকার জন্য কার কাছে সই নিতে হয়, রাষ্ট্রপতির কাছে। সেম ভাবে মুখ্যমন্ত্রীকে কার কাছে সই নিতে হয়, রাজ্যপালের কাছে। কিন্তু একমাত্র হচ্ছে যে পঞ্চায়েত প্রধান হয়, সে নিজের সয়ে টাকা স্যাংশন করতে পারবে, মানে ওর লোকাল কাজের জন্য। এমন না যে বাড়ি বাড়ি করে নিল নিজের টাকা স্যাংশন করে, ওটা হবে না। ওই জন্য হতে যায় সবাই পঞ্চায়েতে, মারপিটা তো হয় কেন, কি কারণে, নিজের হাতে ক্ষমতা আছে। এতদূর বুঝতে পেরেছো 1950 পর্যন্ত। ডিপিএসপি পড়েছিলাম, ডিপিএসপি মধ্যেও ছিল, তাই তো। তারপরে 1952-তে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম, সিডিপি, এটা হয়েছিল কমিউনিটি ডেভেলপমেন্ট। কমিউনিটি মানে কি, ছোট ছোট গোষ্ঠী, ওগুলো কমিউনিটি বলে। ডেভেলপমেন্ট, ওদের ডেভেলপমেন্ট করার জন্য প্রোগ্রাম তৈরি হয়েছিল। ছোট ছোট গোষ্ঠী যখনই হবে তখনই কি, ওটা লোকালে হবে, কোনো একটা লোকালিটি থাকবে, তাই তো। সিডিপি মানে তোমাদের সিডিপি না কিন্তু, চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি না, তাই তো। এবার দেখো কয়েকটা কমিটি দেওয়া আছে, তাই তো। এটা যদি মনে করো সব পড়ার পর এটা পড়ো, তাহলে ইম্পর্টেন্ট কমিটিজ আছে। দেখো প্রথমে আছে কত, 1957-তে বলবন্ত রায় মেহতা কমিটি, তাই তো। কি বলেছিল যে 3 টিয়ার সিস্টেম করতে হবে পঞ্চায়েত তৈরি করার জন্য, মানে তখনও পঞ্চায়েতগুলো তৈরি হয়নি। 3 টিয়ার সিস্টেম, 3 টিয়ার মানে কেমন হবে, 3টা টিয়ার থাকবে, মানে 3টা পার্ট থাকবে, 3টা অংশ থাকবে। কেমন, প্রথমে থাকবে হচ্ছে জেলা স্তরের একটা, তাই তো, জেলা স্তরের থাকবে একটা। তারপর কি থাকবে, একটা ব্লক স্তরের থাকবে, তখনও কিন্তু নাম দেওয়া হয়নি কিন্তু, ঠিক আছে, ব্লক স্তরের থাকবে। তারপরে কি একটা গ্রাম স্তরের থাকবে। 3টা স্তর বলবন্ত রায় মেহতা কমিটি করতে বলেছিল। এই কমিটিগুলো কি করে, বিভিন্ন জায়গায় গিয়ে রিসার্চ করে যে কেমন ভাবে করলে ভালো হয়, কোথায় কেমন আছে, ঠিক আছে। তারপরে 1977-এ অশোক মেহতা কমিটি। এই কি বলেছিল, এই বলেছে 2টা স্তর করতে, ঠিক আছে, 2টা স্তর করতে, 2 টিয়ার, একটা জেলা পরিষদ স্তরে আর একটা গ্রাম স্তরে, মাঝখান স্তরটা বলেনি করতে। তারপরে 1985-তে জি ভি কে রাও
কমিটি। এই কি বলেছিল, এ হচ্ছে এরকম মানে গ্রাসরুট লেভেলে পঞ্চায়েত করতে মানা করেছিল, বলেছিল যে একটা কমিটি তৈরি করে দিতে। তো এটা তো রিজেক্ট হয়ে গেছে, কারণ এটা ক্ষমতাই পাবে না, তো করে কি লাভ, তাই তো। তারপরে মেন যার রেকমেন্ডেশনে হয়েছে সেও 3 tier সিস্টেমে করতে বলেছিল, এই যে LM সিংভি কমিটি, তাই তো, LM সিংভি কমিটি। এরা 3 tier সিস্টেমে, যে জেলা, জেলার পর কি ব্লক, তাই তো, ব্লকের পর গ্রাম, তাই তো, এই 3টা সাথে করতে বলেছিল এরা 3টা টিয়ারে। এটা কখন পড়বা, শেষে যখন পড়াটা হয়ে যাবে পুরোটা তারপর পড়বা, ঠিক আছে। এটা একটু মনে রাখতে অসুবিধা হয় কমিটিগুলো। তারপরে কি হলো, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হলো। অ্যামেন্ডমেন্ট হওয়া মানে শিখা, অ্যামেন্ডমেন্ট হয়েছিল, হলো মানে কি সংশোধন হলো, বাংলা মনে রাখবা। সংবিধান যখন সংশোধন করতে হয় তখন পার্লামেন্টে দুটা ইসেতে 2/3 মেজরিটি লাগে। সংবিধান সংশোধন আইন করতে গেলে 2/3 মেজরিটি লাগে, মানে 500 জন থাকলে কতজন করতে হবে, 500 জনে ভুল হবে, একটু ক্যালকুলেশন অসুবিধা, 300 জন থাকলে 200 জনকে ভোট দিতে হবে পক্ষে, তাহলে ওটা পাস হবে। বলো তো, কোনো যদি নর্মাল বিল থাকে, লোকসভায় পাস করাতে গেল, সরকার পাস হলো না, তাহলে কি হবে, একদম ভুল। লোকসভায় যদি কোনো নর্মাল বিল পাস না হয় তাহলে সরকারই পড়ে যাবে, তার মানে ওদের কাছে মেজরিটি নাই, বুঝলে ব্যাপারটা। সরকার পড়ে যাবে, রাষ্ট্রপতির হাতে চলে যাবে, তখন রাষ্ট্রপতি আবার ভোট করাতে হবে রাষ্ট্রপতিকে। হ্যাঁ, যদি বিল না, লোকসভাতে যদি বিল না পাস হয়, নর্মাল বিল একটা, তাহলে সরকার পড়ে যাবে। কিন্তু এই বিলটা তারা মনে করো 2/3 মেজরিটির বিল কোনো পাস করাচ্ছে, ঠিক আছে, 2/3 মেজরিটি পেলো না, কিন্তু মেজরিটি পেয়েছে, তাহলে সরকার থাকবে। বিলটা পাস হলো না, কিন্তু নর্মাল বিল যেগুলো আছে, যেগুলোতে বেশি লাগে, ওটা যদি পাস না করাতে পারে, সরকার পড়ে যায়। অনাস্থা প্রস্তাব তো নর্মালি হয়, ওটাতে তো কোনো বিল পাস হয় না, ওটাতে ফ্লোরে ডাকে একজন, ওই ইসে করে যে সরকারের কাছে নাই, মেজরিটি নাই, তখন ফ্লোর টেস্ট হয়। তো কততম সংবিধান সংশোধন হয়েছিল, এটা অনেকবার বলেছি, 73তম, তাই তো। কত সালে, 1900 কত বলো, 92। কি হলো, পঞ্চায়েত ব্যবস্থাটার লেখা হলো এটাতে, ঠিক আছে। অনেকগুলো ইসে আছে, কিন্তু এর মধ্যে অনেকগুলো মানে আর্টিকেল আছে, অতটি আর্টিকেল মনে রাখলেও অজ্ঞান হয়ে যাবে, সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যাবে। অতটি আর্টিকেল মনে রাখতে হবে না, ইম্পর্টেন্ট গুলো আমি করে রেখেছি তোমাদের জন্য আলাদা। তো এটা তখন কি তৈরি হলো, নতুন একটা পার্ট তৈরি হলো, পার্ট নাম্বার 9, ঠিক আছে। এই পার্টে এটা রাখা হলো, আর একটা শিডিউলও তৈরি হলো, শিডিউল কত 11, শিডিউল 11 এর মধ্যে পার্ট 9-এ এটাকে রাখা হলো, ঠিক আছে। কি প্রভিশনস কি কি ছিল, 3টা স্তরে ভাগ হবে, কি কি, একটা জেলা পরিষদ, দেখবা কে কে পঞ্চায়েতে ভোট দিয়েছ, যারা যারা হাত তুলে সবাই দিয়েছো নিশ্চয়ই, পঞ্চায়েত ভোট, যারা পঞ্চায়েতে তারা দিয়েছে, আমরা তো সব পৌরসভার, তো আমরা দিইনি, তুমি দিয়েছো। তো কি 3টা করে ভোট দিতে হয় একসঙ্গে, তাই তো, একসঙ্গে 3টা প্রার্থী চুজ করতে হয়। একটা প্রার্থী চুজ করতে হয় জেলা পরিষদের, তারপরে চুজ করতে হয় কাকে, পঞ্চায়েত সমিতি, ব্লক লেভেলে থাকে পঞ্চায়েত সমিতি, এটা ব্লক লেভেলে। এটা কোন লেভেলে থাকে, এটা হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেলে। মানে জেলা পরিষদের আন্ডারে অনেকগুলো পঞ্চায়েত সমিতি থাকে, সেম ভাবে পঞ্চায়েত সমিতির আন্ডারে কি থাকে বলো, গ্রাম পঞ্চায়েত থাকে, ব্লকের আন্ডারে ব্লক থাকবে, ব্লক লেভেলের ব্যাপারটা। ব্লক কি, মনে করো একটা জেলাকে অনেকগুলো ছোট ছোট ভাগে ভাগ করা হয় প্রশাসনিক ব্যবস্থা ঠিকমতো চালানোর জন্য, ওটাকে ব্লক বলে, ছোট ছোট। আমি তো কিছুই জানতাম না, ভোট দেওয়ার আগে বাবা বলে দিয়েছে, ভোট দিবি গিয়ে ওখানে দোকানে ঢুকেছিলাম। তারপরে গ্রাম পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত বুঝতে পারো ভালো মতো, ওই পঞ্চায়েত সিনেমাটা, সিরিয়ালটা, সিরিয়াল না কি বলে ওটাকে, ওয়েব সিরিজ দেখলে ওটা বুঝতে পারবো, গ্রাম পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েত কিসে লেভেলের থাকে,
গ্রাম পঞ্চায়েত যেমন আমাদের এখানে অনেকগুলো ওয়ার্ড থাকে কি না, ওদের ওখানে অনেকগুলো থাকে কিন্তু সিট। ওই সিটের মধ্যে থেকে একজনকে চুজ করা হয় যে পঞ্চায়েত প্রধান হয়। আর একটা কি জিনিস ছিল এর মধ্যে খুবই ইম্পর্টেন্ট, গ্রাম সভা। ঠিক আছে, গ্রাম সভা, এটা মনে রাখবা, গ্রাম সভা। গ্রাম সভা কি কেউ বলো, গ্রামে কারা থাকো বলো গ্রাম সভা কি? যাওনি কোনোদিন, আমি জানি শিওর। গ্রাম সভা কি, যারা ভোট দানের অধিকার থাকে যারা, তাদের নিয়ে একটা সভা, সবাইকে নিয়ে সভা হয়। তো সাধারণ মানুষ যাই না। না না, এটা আছে, এটা প্রভিন্স, এটা তো করে ডাকে, কিন্তু তোমরা হয়তো জানতে পারো না। ওই তো মানে জানিয়ে রাখে না তো। জানিয়ে ডাকবে না তো, মানে বুঝলাম না। মানে একটা সভা হয়। সবাটা হয় কিন্তু মানে যারা সভাতে যারা যারা মনে করো তুমি তোমার তোমার ওয়ার্ডের, ধরো তুমি তোমার ওয়ার্ডে আছো, তোমার ওয়ার্ডের সবাইকে ডাকলো যারা ভোট দিতে পারে। বাচ্চাদেরকে ডাকবে না, মিষ্টি খাওয়াতে হবে, তো কিছু খাওয়াতে হয়, খাওয়াতে বেশি খরচ বাচ্চাদেরকে ডাকলে। ওই জন্য শুধু তুমি বাচ্চা, আমাদের ডাকবে পার্টি কত ভাবে ডাকে। এবার শুধু হচ্ছে ওই তো আলোচনা হয় যে কি নিয়ে কি করতে হবে, গ্রামে কি কি উন্নতি করতে হবে, এগুলো নিয়ে আলোচনা করতে হয়। হয় না কিন্তু কি হয়, পৌরসভাতে হয় না। দোকান ফ্রি করে দেয়, যে যত খেতে পারে। এগুলো হয় আমাদের পার্টিগত, গ্রামেও হয় না। কি পলিটি যদি ঠিক মতো ইন্টারেস্ট নিয়ে পড়তে হবে, দারুণ লাগে পড়তে। যাদের তার মধ্যে পলিটিক্স যাদের মধ্যে তার মধ্যে পলিটিক্স ইসে আছে, ইন্টারেস্ট আছে। হ্যাঁ, ওটা তো আলাদা ব্যাপার হয়ে গেল। ওটা ওটা বললে তো এখন বিবাদ হয়ে যাবে। হ্যাঁ, ক্যামেরা অন আছে। আরে আমাকে তো দেখতে পাচ্ছে, ধরবে তো আমাকে, তোমাদেরকে তো ধরবে না। আমি ফাইল নিয়ে পালাবো, ফাইল নিয়ে না, মোবাইল নিয়ে পালাবো। তাহলে ডাইরেক্ট ইলেকশন হয়, মানে মানুষরা ভোট দিতে পারে, ডাইরেক্ট ইলেকশন, সাধারণ মানুষ ভোট দেয়, ওটাকে ডাইরেক্ট ইলেকশন বলে। কত বছর পর পর হয়? 5 বছর। ঠিক আছে, 5 বছর ডাইরেক্ট ইলেকশন হয়। হলো, গল্প হয়ে গেল, এবার একটু শুনে নাও। আর রিজার্ভেশন থাকে সিটের। রিজার্ভেশন কেমন থাকে? এসসি এসটিদের জন্য রিজার্ভেশন থাকবে একটা, এসসি এসটিদের জন্য। হ্যাঁ, ইলেকশন সিটে রিজার্ভেশন হয়, জেন্ডার বেসিসে থাকে। মেয়েদের জন্য 33% সিট, 33% সিট কিন্তু ইসে থাকে, সংরক্ষিত থাকে। এবার একটু দাঁড়াও, সব জায়গায় কিন্তু আবার ব্যাপার আলাদা আছে। না, জায়গা পেয়েছে না, সরকার থেকে করে দিয়েছে 33%, কিন্তু পশ্চিমবঙ্গে আছে 50%। পশ্চিমবঙ্গে 50% সিটে রিজার্ভেশন থাকে। যদি এখন একটা পিছিয়ে পড়া যে আছে, তাকে তো দাঁড়াতেই দিবে না, কেউ দিবে? ওই তো রিজার্ভেশনের জন্য এসটি করেছে। না, ওটা রিজার্ভেশনের জন্য না, ওটা চুজ করেছে। রাষ্ট্রপতির পদটা রিজার্ভেশন হয় না, একটাই পদ, তো ওখানে কি রিজার্ভেশন দেবে? ওটাও ভোট হয়ে হয়। রাষ্ট্রপতির যে ইনডাইরেক্ট ইলেকশন হয়, এর আগের দিন বুঝেছিলাম, এটা এমএলএরা দেয়, এমপিরা দেয়। কিন্তু ইমপিচ করার সময় শুধু কারা ইমপিচ করে? এমপিরা, যারা মেম্বার অফ পার্লামেন্ট। সব পড়েছিলাম এগুলো আগের দিন। ওটাও ইম্পর্টেন্ট ছিল কিন্তু, হ্যাঁ, যে ওই স্ট্রাকচারটা, মানে ওই পার্লামেন্টের স্ট্রাকচারটা, তার সঙ্গে রাষ্ট্রপতি। সহজ কোশ্চেন আছে, একদম সহজ। আজকে যে কুইজটা করেছি দেখবো সহজ কোশ্চেন আছে সত্যি। ওর মধ্যে এসএস ছিল, কিন্তু এসএসটি পেডাগজিও ছিল কিন্তু কুইজটার মধ্যে। এবার দেখো, ইলেকশন যে করাচ্ছে তার একটা ইলেকশন কমিশন লাগবে, যেটা আমাদের ইলেকশন কমিশন তো আছে একটা কেন্দ্রে, তাই তো? রাজ্যের ইলেকশন কমিশন, স্টেট ইলেকশন কমিশন। কত এটার সেটা মনে রাখতে হবে, কয়েকটা যেগুলো মনে রাখতে হবে, সেটা হচ্ছে স্টেট ইলেকশন কমিশনের যে আর্টিকেলটা, ওটা মনে রাখতে হবে। ঠিক আছে, 243K, এটা মনে রাখতে হবে। স্টেট ইলেকশন কমিশনের ব্যাপারে লেখা আছে, আর্টিকেল নাম্বার
আর্টিকেল নাম্বার 243-এর মধ্যে সব আছে পঞ্চায়েত, ঠিক আছে? 243 এ বি এর মধ্যে ভাগ করে দিয়েছে, এরকম আছে এ বি, জেড এ, জেড পি, এরকম ভাবে আছে, জেড ডি, মানে শেষ হয়ে গেছে অ্যালফাবেট, তারপর আবার শুরু করতে হয়েছে। তো প্রথম কোথায় হয়েছিল ইলেকশন জানো? এর আগে বলেছিল কে একটা, পঞ্চায়েত প্রথম কোথায় হয়েছিল? চালু কিন্তু আগে হয়েছিল রাজস্থানে। রাজস্থানে কোথায়? এটা বলেছিলাম আগে, রাজস্থানে কোথায়? নাগাউর, নাগাউর ডিস্ট্রিক্টে হয়েছিল, তাই তো? প্রথম কত তারিখ হয়েছিল জানো? 2 অক্টোবর। কেন? কারণ হচ্ছে গান্ধীজি, এটা গান্ধীয়ান প্রিন্সিপালের মধ্যে পড়ছে, লোকাল সেলফ গভর্নমেন্ট। কিন্তু বিলটা পাস কবে হয়েছিল জানো? 24 এপ্রিল। মুছে দিলে? লিখবা ওটা, লিখে না, লেখা আছে, ওই জন্য আমি বুঝলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। 1959 হয়েছিল, হ্যাঁ এটা মনে রাখতে হবে। বিলটা পাস হলো 24 এপ্রিল, ওই জন্য 24 এপ্রিলকে পঞ্চায়েত দিবস হিসেবে পালন করা হয়, ঠিক আছে? লেখা আছে দেখো। এবার পঞ্চায়েত তো হলো, এবার পৌরসভা। পৌরসভার জন্য কততম সংবিধান সংশোধন হয়েছিল? পরেরটাই, 74, একই বছর হয়েছিল, পরপরই পাস হয়েছে দুটো বিল। 74th সিএ। কত সালে? 1992। পৌরসভা 3 রকমের হয়, ঠিক আছে? 3 রকমের উদাহরণ কি কি হয় কেউ বলতে পারবে? যেটা একদম শহর, একদম শহর, যেমন কলকাতা, আমাদের এখানে আরেকটা শহর কি আছে শিলিগুড়ি, এগুলোতে কর্পোরেশন হয়, মিউনিসিপ্যাল কর্পোরেশন, মানে বড় জায়গা দিয়ে, মিউনিসিপ্যাল কর্পোরেশন বলে ওটাকে। আর দেখো আরেকটা হচ্ছে নগর পঞ্চায়েত হয় একটা, নগর পঞ্চায়েত লাস্টে করেছে, আগে হচ্ছে মিউনিসিপ্যাল, একটা হচ্ছে মিউনিসিপ্যাল কাউন্সিল, যেটা আমাদের আছে মালদাতে। মালদাতে দুটো আছে, একটা হচ্ছে ওল্ড মালদাতে আছে, আমরা যেখানে থাকি ওইও থাকে, আর একটা হচ্ছে মালদাতে আছে, তাহলে ইংলিশ বাজার, দুটোই কিন্তু মিউনিসিপ্যাল কাউন্সিল, ঠিক আছে? ছোট জায়গা। মালদাও কথা চলছে কর্পোরেশন হওয়ার, হলে হলে ক্ষতি, ট্যাক্স বেড়ে যাবে। আমি বলিনি কিন্তু। এটা কোন পার্টে আছে? পার্ট 9A তে আছে, এটা বলিনি আমি আগে, পার্ট 9A তে আছে। আর শিডিউল কোনটা? 12। এই দুটো শিডিউলই কিন্তু পরে যোগ হয়েছে, কিন্তু এই সংবিধান সংশোধনগুলোতে যোগ হয়েছে, 9A আর 12, শিডিউল 12, এগুলো আছে কিন্তু সহজ কোশ্চেন এগুলো আসবে, কততম শিডিউলে আছে, ঠিক আছে? আরেকটা কি হয়, 3টা পার্ট বললাম, আরেকটা নগর পঞ্চায়েত হয়। নগর পঞ্চায়েত জিনিসটা কি? নগর পঞ্চায়েত জিনিসটা কি? যেটা ট্রানজিশন ফেজে আছে, মানে গ্রাম থেকে শহরের মতো হচ্ছে, একটু হালকা গ্রাম হালকা শহর, এই জায়গাগুলোতে নগর পঞ্চায়েত খুব কম দেখা যায়, দেখা যায় না বেশি। ইয়ে ইয়ে বলো, কালিয়াচকটা হয়েছিল। ওটা কালিয়া হয়নি তো এখনো, কালিয়াচক হলে ওটা যদি নগর পঞ্চায়েত হতো তাহলে বলা যেত যে হ্যাঁ মানে ওই জায়গাটা ওই ওরকম ধরনের জায়গায়, যেটা হচ্ছে গ্রাম টাইপের আছে। কালিয়াচক তাও একটু বেশি উন্নত হয়ে গেছে এখন তাও। প্রথম মিউনিসিপ্যাল কর্পোরেশন কোথায় হয়েছিল জানো? প্রথম মিউনিসিপ্যাল কর্পোরেশন মাদ্রাসে হয়েছিল, স্বাধীনতার আগে। মাদ্রাসা 3টা ছিল, মাদ্রাসা হয়েছে, তারপর হচ্ছে কোথায় কোথায় হয়েছিল, আর একটা ব্যাঙ্গালোরে, ব্যাঙ্গালোর না, কোথায়, কলকাতায় হয়েছিল একটা, বোম্বে হয়েছিল। 3টা প্রেসিডেন্সিতে 3টা ইসে হয়েছিল। ওই কলকাতার মেয়র ছিল কিন্তু কে? সুভাষচন্দ্র বোস, তাই তো? মিউনিসিপ্যাল কর্পোরেশন হেডকে মেয়র বলে, এটা হেডকে চেয়ারম্যান বলে, ঠিক আছে? এখন কে আছে মেয়র কলকাতার? ওর নাম কি ফিরাদ না ফিরদাদ?
দেখো কয়েকটা ইম্পর্টেন্ট আর্টিকেল দেওয়া আছে। 243 গ্রাম সভা, তাই তো, এটা বললাম। তারপর দেখো 243D রিজার্ভেশন অফ সিটস, তারপরে 243G পাওয়ার অথরিটি অফ পঞ্চায়েত, মানে কি কি পাওয়ার আছে, অথরিটি কি কি আছে, এগুলো 243D তে লেখা আছে। জিতে আই এ লেখা আছে স্টেট ফাইন্যান্স কমিশন। ফাইন্যান্স কমিশন মানে কি, যে টাকা পয়সা বিলি করবে, স্টেটের টাকা বিভিন্ন পঞ্চায়েতে পৌরসভাতে দিবে খরচ করার জন্য, ওটা হচ্ছে স্টেট ফাইন্যান্স কমিশন করে, ঠিক আছে। তারপর স্টেট ইলেকশন কমিশন কে তে আছে 243 কে, এগুলো মনে রাখতে হবে, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই লেখা আছে এখানে, আরো অনেক আছে। কোনটা? ইলেকশন কমিশন বললাম তো, স্টেট ইলেকশন কমিশন কি স্টেটের আন্ডারে থাকে, মানে স্টেটের আন্ডারে মানে এমন না যে গভর্নমেন্টের আন্ডারে থাকবে না, কিন্তু একটা বডি আলাদা, কনস্টিটিউশনাল বডি। কততে আছে? 243 কে তে। 243 কে মানে আর্টিকেল 243 কে তে লেখা আছে ওর ব্যাপারে। কি হবে, একটা ইলেকশন কমিশনার থাকবে, এটা কি করে, এদের কাজ হচ্ছে পঞ্চায়েত ইলেকশন, তারপর হচ্ছে পৌরসভা ইলেকশন, এগুলো কন্ডাক্ট করা, এটা হচ্ছে স্টেট ইলেকশন কমিশনের কাজ, ঠিক আছে। যে বিভিন্ন যে পৌরসভা ইলেকশন যখন হয়, ওটা কে কন্ডাক্ট করে? স্টেট ইলেকশন কমিশন করে। পৌরসভাতে তাও ইসেতে হয়, ওই কি বলে ওটাকে, ইভিএম এ হয়, কিন্তু পঞ্চায়েতে কিন্তু এখনো ইসে ভোট হয়, ওই ব্যালটে। ওখানে তিনটা থাকে, তিনটা কাগজ দেওয়া থাকে, কেন জেলা পরিষদের একটা একসঙ্গে হয় কিন্তু ভোটগুলো, জেলা পরিষদ, তারপর হচ্ছে কি আরেকটা কি কি ছিল বলো নামগুলো, গ্রাম পঞ্চায়েত, একটা পঞ্চায়েত সমিতি, এই তিনটার ভোট একসঙ্গে হয়, কিন্তু তিনটার প্রার্থীকে মানে তোমার যাকে পছন্দ তাকে ভোট দিতে হয়। অনেক জায়গায় তো মনে করো বিনা প্রতিদ্বন্দ্বিতাই হয়ে যায় এখন, কারণ হচ্ছে ক্যান্ডিডেট পায় না দাঁড়ানোর, হয়তো কেন পশ্চিমবঙ্গে তো এরকমই ভোট হয়, ক্যান্ডিডেটই পায় না। বুঝতে পারলো না? দেখো এখানে একটা অ্যাক্ট আছে। এবার হচ্ছে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যদি আমরা দেখি, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও নামগুলো কিন্তু একই, যেটা নাম আমরা পড়লাম কেন্দ্রের, ওই নামগুলো ওয়েস্ট বেঙ্গল। এবার অন্য রাজ্যে কিন্তু অন্য ধরনের নাম আছে, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলে কত পার্সেন্ট সংরক্ষণ আছে বলেছিলাম একটু আগে, 50% মেয়েদের জন্য সংরক্ষণ আছে, 50% ওমেন সংরক্ষণ আছে। ওই পঞ্চায়েত পঞ্চায়েত যে সেটা আছে সিরিজটা, ওই সিরিজে কিন্তু ওর প্রধান যে দাঁড়াতে পারছে না এই কারণে, কারণ ওই সিটটা মহিলাদের জন্য রিজার্ভ ছিল, তাই তো। এবার দেখো এখানে একটা অ্যাক্ট লেখা আছে, PESA, এটা কি, এটা হচ্ছে আমাদের একটা শিডিউলের কথা বলেছিলাম, শিডিউল 6 আর শিডিউল 5 এর কথা বলেছিলাম, তাই তো। শিডিউল 6 আর 5, শিডিউল 5 এর মধ্যে বিভিন্ন ট্রাইবাল এরিয়ার কথা বলা আছে, মানে রাজ্যের কথা নয়, ট্রাইবাল এরিয়ার কথা বলা আছে। ওই ট্রাইবাল এরিয়াগুলোতে এই যাতে পঞ্চায়েতি ব্যবস্থা চালু করা যায়, তার জন্য এই একটা এসেছিল, কত 1996। যেমন ঝাড়খণ্ডে কিছু কিছু ট্রাইবাল এরিয়া আছে, এরকম কিছু ঝাড়গ্রাম টাড়গ্রাম এগুলোতে ট্রাইবাল এরিয়া আছে, এগুলোতে এমনি মেনলি ট্রাইবাল এরিয়াতে এই পঞ্চায়েত সিস্টেম করা হয়নি, এই জন্য নাগাল্যান্ডে কোনো পঞ্চায়েত নাই এখনো, ঠিক আছে। ওখানে ভোট হয় না, ওখানে শুধু রাজ্য সরকারের ভোট হয়, আর নর্মাল ক্ষেত্রে ওদের নিজেদের ট্রাইবদের একটা হেড থাকে, নর্মাল নিজেরা চুজ করে নেয়। আর এই যে 106তম সংবিধান সংশোধনে এটাতে কি হয়েছিল, এটা হচ্ছে মেয়েদেরটা পার্সেন্টেজটা কত করে দেওয়া হয়েছিল, ফিক্সড করে দেওয়া 33%, মিনিমাম দিতেই হবে 33%, ঠিক আছে। আর তো কিছু নয় এটাতে, ইম্পর্টেন্ট এটাই ছিল। স্ট্রাকচারটা বুঝতে পেরেছো? অসুবিধা আছে কারো কিছু থাকলেও তো বলবেন না, যাই হোক ঠিক আছে, তাহলে বন্ধ করো।